স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি নতুন আরো একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি এক অলস কুমোরের গল্প। তোমরা সামনে যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে রবিন। রবিন পেশায় একজন কুমোর ছিল। মাটির হাঁড়ি কলসি এইসব তৈরি করে বিক্রি করে তার দিন কাটতো। কিন্তু রবিন ছিল ভীষণ কুঁড়ে। তার কাজকর্ম করতে একদম ভালো লাগতো না। সে খালি সারাদিন শুয়ে বসে থাকতো আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাই তার অবস্থা ছিল খুব খারাপ। আবার গরিব হওয়ার জন্য তার মনে ছিল খুব দুঃখ। কি হে রবিন, ওরকম মুখটা বেজার করে কোথায় চললে? কি আর হবে, হাতে টাকা পয়সা কিছু নেই, খাবার দাবার কেনারও টাকা নেই, আর ভালো লাগছে না। সব মানুষের হাতে কত কত টাকা, আর আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। কেন রবিন, তোমার কি মাটির হাঁড়ি কলসি সেরকম বিক্রি হচ্ছে না? ধুর, আমার মাটির হাঁড়ি কলসি তৈরি করতে ভালোই লাগে না। আমি ও মাঝে মধ্যে তৈরি করি, যা তৈরি করি তারপর বিক্রি করি। তাহলে কিভাবে হবে? তাহলে তোমার কাছে টাকা আসবে কি করে? টাকা রোজগারের জন্য তো তোমায় খাটতে হবে, কিছু একটা কাজ করতে হবে। তা যদি তোমার মাটির হাঁড়ি কলসি তৈরি করতে ভালো না লাগে, অন্য কোনো কাজ খোঁজো। কাজ তো তোমায় করতেই হবে, না হলে টাকা রোজগার হবে কি করে? আমাকে বেশি জ্ঞান দিও না তো। মাটির হাঁড়ি কলসি তৈরি করতে কত খাটনি হয় জানো? আর আমি অন্য কি কাজ খুঁজবো শুনি? এই গ্রামে আর কাজটা আছেটা কি? আমাকে তো ওই মাটির হাঁড়ি কলসি তৈরি করতে হবে। আমি তো পেশায় কুমোর, আর আমার 14 গোষ্ঠী কুমোর। মাটির হাঁড়ি কলসি তৈরি ছাড়া আমি কি কাজ করব? বাপরে বাপ, কি কথা! ছি, তোমার সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। থাকো মুখ বেজার করে, আমি চললাম, কুঁড়ে একটা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমাকে বেশি জ্ঞান দিতে এসেছে। দূর দূর দূর, একে মন খারাপ ছিল, তারপর আরো মন খারাপ করে দিয়ে চলে গেল। আমি জানি আমার কাজ করার কোনো দরকারই নেই। আমার রাধা কৃষ্ণ আছে, রাধা কৃষ্ণ আমায় ঠিক একদিন বড়লোক করে দেবে। আমি বরং বাড়ি যাই, বড্ড ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে একটু ঘুমোই। রবিন কুঁড়ের হওয়ার সাথে সাথেই সে ছিল রাধা কৃষ্ণের খুব বড় ভক্ত। সে সব সময় মনে করত একদিন না একদিন রাধা কৃষ্ণ তাকে অনেক ধন সম্পত্তির মালিক করবেন। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। এই শুনছো? অটো অটো, তাড়াতাড়ি অটো তো। কি হলোটা কি? এত সকাল সকাল আমায় ডেকে তুললে কেন বলো তো? কি হয়েছে? বলি 4 দিন ধরে বাড়িতে চাল ডাল তো কিছুই নেই। এবার একটু চাল ডালের ব্যবস্থা করবে, নাকি বাকি জীবনটা না খেয়ে কাটাবে ঠিক করেছো? চাল ডাল নেই তো আমি কি করব? তা দোকানে যাও, গিয়ে কিনে নিয়ে এসো, আমায় কেন রাখছো? দোকানদারকে কি দিয়ে চাল ডালটা আনবো শুনি? বাড়িতে তো টাকা পয়সা কিছুই নেই। সারাদিন রাত এরকম পড়ে পড়ে ঘুমালে, কোনো কাজকর্ম না করলে কি টাকা আসবে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে টাকা পয়সা সব শেষ। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। এবার কি করি? বাড়িতে টাকা পয়সা কিছু নেই। গত 4 দিন ধরে যে কিছু পেটেও পড়েনি। কি করি? আর ভালো লাগে না কাজকর্ম করতে। আমি জানি রাধাকৃষ্ণ একদিন না একদিন ঠিক আমায় বড়লোক করে দেবে। আমি শুধু শুধু কাজ করে কি করব? আমি বরং মন দিয়ে যাই, আমার দুঃখের কথা গিয়ে রাধাকৃষ্ণকে জানিয়ে আসি। ঠাকুর, আমি জানি তুমি একদিন না একদিন ঠিক আমায় বড়লোক করে দেবে, অনেক টাকা পয়সা দেবে। কিন্তু আমার যে ঘরে চাল ডাল কিছু নেই, 4 দিন ধরে কিছু খেতে পাইনি।
তুমি কিছু করো ঠাকুর। রবিন আমাদের খুব বড় ভক্ত, বেচারা বড্ড কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমরা কি ওকে কোনোভাবে সাহায্য করতে পারি না? কি করে সাহায্য করব আমরা? যতদিন না ও নিজের অলসতা ছেড়ে কাজ শুরু করবে ততদিন আমরা কিচ্ছু করতে পারবো না। ওকে আগে অলসতা ছেড়ে কাজ করতে হবে। কর্মই মানুষের জীবন। যতদিন না মানুষ কাজ করবে ততদিন তাকে কেউ সাহায্য করতে পারবে না। তাহলে চলো আমরা একটা কাজ করি, ওকে একটা বড় কাজের সুযোগ করে দিই। দেখাই যাক না কাজটা করে কিনা। ওদিকে পুজোর জন্য মহারাজ একটি গুরুতর কাজের দায়িত্ব দিলেন মন্ত্রীকে। মন্ত্রী, তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি কাজ? সামনেই তো পুজো। পুজোতে আমার 1000টা মাটির হাঁড়ি আর 1000টা মাটির প্রদীপ লাগবে। তুমি কোনো ভালো কুমোর খুঁজে তাকে এই কাজের দায়িত্ব দাও। সঠিক সময় যেন আমি সব কিছু পাই। আর তাকে বলে দেবে, যদি সঠিক সময় সব দিতে পারে তাহলে উপযুক্ত পারিশ্রমিক পাবে। জোয়াগা মহারাজ, আমি আজই কোনো ভালো কুমোর খুঁজে তাকে এই কাজের দায়িত্ব দিচ্ছি। মহারাজ একজন ভালো কুমোর খুঁজে কাজটা দিতে বললেন, কিন্তু এখন ভালো কুমোর কোথায় খুঁজে পাই? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছ? তোমায় খুব চিন্তিত লাগছে। কি হয়েছে গো? আর বলিস না, মহারাজ আমাকে একজন ভালো কুমোর খুঁজে একটা কাজ দিতে বলেছেন। একটা বড় কাজ আছে, কিন্তু এখন ভালো কুমোর যে কোথায় খুঁজে পাই? ও মা, তুমি জানো না, রামপুর গ্রামে রবিন নামে এক কুমোর আছে। সে খুব ভালো কাজ করে। তুমি গিয়ে ওকে এই কাজের দায়িত্ব দাও। ও ঠিক সময় কাজ করে দেবে, দেখো। তোরা ঠিক বলছিস তো? কাজ যদি ঠিকঠাক না করতে পারে মহারাজ কিন্তু খুব রেগে যাবেন। আরে তুমি কাজের দায়িত্ব দিয়েই দেখো না, ও ঠিক করে দেবে। রবিন, রবিন, এটা কি রবিন কুমারের বাড়ি? বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসুন। আগে বলুন হুজুর, আমি রবিন কুমোর। পুজোতে মহারাজের 1000টা মাটির হাঁড়ি আর 1000টা মাটির প্রদীপ লাগবে। তুমি কি তৈরি করে দিতে পারবে পুজোর মধ্যে? যদি করে দিতে পারো ভালো পারিশ্রমিক পাবে। ওরে বাবা, আবার কাজ করতে হবে? এতগুলো প্রদীপ আর এতগুলো হাঁড়ি! ওরে বাবা, অবশ্য অনেকগুলো টাকাও পাওয়া যাবে। বাড়িতে তো চাল ডাল কিছুই নেই। যাকে কাজটা নিয়েই নি, সঠিক সময় করে দিলে ভালো টাকা পাবো। আগে হ্যাঁ হুজুর, আমি করে দিতে পারবো, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আরে আরে, আমাদের মন্ত্রী মশাই দেখছি রবিনের বাড়িতে। কি ব্যাপার হলো একটু জানি তো। আগে হুজুর, আপনি এখানে? আমার আজ কি সৌভাগ্য, আপনার দর্শন হয়ে গেল। আপনি এখানে কি জন্য এসেছেন হুজুর? ওই মহারাজের একটা কাজ ছিল, সেই জন্য এসেছিলাম রবিনের কাছে। পুজোতে কিছু হাঁড়ি আর প্রদীপ লাগবে, সেই কাজেরই দায়িত্ব দিতে এসেছিলাম। কি? রবিন যে সারাদিন খালি শুয়ে বসে থাকতে ভালোবাসে, সে কিনা মহারাজের কাছে বরাত পেল আর আমি পেলাম না? ঠিক আছে, আমিও দেখবো কি করে ও মহারাজের কাজ সঠিক সময় করে দিতে পারে। ওকে আমি শাস্তি পাইয়ে তবে ছাড়বো। এরপর রবিন দিন রাত জেগে মহারাজের হাঁড়ি আর প্রদীপ তৈরি করা শুরু করলো।
যাক বাবা, সঠিক সময়ের অনেক আগেই মহারাজের সব হাঁড়ি আর প্রদীপ আমার তৈরি করা শেষ। এবার আমি নিশ্চিন্ত। ও, রবিনের কাজ তাহলে শেষ হলো। ঠিক আছে, আজ রাতেই তাহলে কাজ করতে হবে। এসব কি হয়ে গেল? আমার সবকটা হাঁড়ি প্রদীপ সব ভেঙে গেল কি করে? এরকম কে করে গেল? আমি এবার কি করে সব হাঁড়ি আর প্রদীপ তৈরি করব? আমি যদি সঠিক সময় করে দিতে না পারি, মহারাজ নিশ্চয়ই আমায় শাস্তি দেবেন। তুমি এত চিন্তা করো না, তুমি আবার শুরু করো। রাধাকৃষ্ণ তো আছে, রাধাকৃষ্ণের নাম করে তুমি আবার কাজ শুরু করে দাও। দেখবে সঠিক সময়ের আগে তুমি ঠিক কাজ শেষ করে ফেলবে। তারপর রবিন আবার রাত দিন জেগে মহারাজের হাঁড়ি আর প্রদীপ তৈরি করা শুরু করলো। যাক বাবা, আমার হাঁড়ি প্রদীপ সব তৈরি করা শেষ হলো। কালকেই মন্ত্রী মশাই আসবেন সব নিতে। যাক বাবা, আজ আমি সারা রাত জেগে এগুলো পাহারা দেবো। দেখি কে আমার হাঁড়ি আর প্রদীপ ভাঙতে পারে। পরের দিন সকালবেলা মন্ত্রী মশাই রবিনের কাছ থেকে সমস্ত হাঁড়ি আর প্রদীপ নিয়ে গেল, আর বদলে 100 স্বর্ণ মুদ্রা রবিনকে দিয়ে গেলেন। বউ, দেখো দেখো, 100 স্বর্ণ মুদ্রা পেয়েছি। আমাদের আর কষ্ট থাকবে না। সে কি গো, কি বলছো? 100 স্বর্ণ মুদ্রা? এই শোনো না গো, তুমি বাজারে গিয়ে একটু মাছ কিনে নিয়ে এসো না। কতদিন মাছ খাইনি, আজ ভালো করে জমিয়ে দুজনে মিলে মাছ ভাত খাবো। যাও না, যাও না। যাচ্ছি গো বউ, যাচ্ছি। শুধু মাছ নয়, মিষ্টিও কিনে নিয়ে আসবো। আজ দুজনে মিলে পেট ভরে খাবো। দেখলে, বলেছিলাম না, রাধা কৃষ্ণ ঠিক একদিন আমায় অনেক টাকা পয়সা দেবে। হ্যাঁ, রাধাকৃষ্ণ তোমায় এটাও শিখিয়ে দিলেন যে কাজ করলে তবেই টাকা পয়সা পাওয়া যায়, পড়ে পড়ে ঘুমালে পাওয়া যায় না। হ্যাঁ গো বউ, তুমি ঠিকই বলেছ। আমি জানি, আমায় শিক্ষা দেওয়ার জন্যই আমার রাধা কৃষ্ণই আমায় এই কাজটা পাইয়ে দিয়েছে। আমি আর শুয়ে বসে থাকবো না। তুমি দেখো, এবার আমি মাটির হাঁড়ি কলসি তৈরি করে হাটে গিয়ে বিক্রি করব আর রোজগার করব, আর আমাদের কষ্ট থাকবে না। এরপর থেকে রবিন আর কোনোদিনই অলসভাবে শুয়ে বসে দিন কাটায়নি। সে পরিশ্রম করে মাটির হাঁড়ি কলসি তৈরি করত, তারপর হাটে গিয়ে বিক্রি করে রোজগার করত, আর এভাবে তারা দুজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। অনেকদিন আগের কথা, শ্যামনগর গ্রামে বাস করত রতন নামে এক দিনমজুর। তার পরিবারে ছিল তার স্ত্রী নির্মলা আর তার একমাত্র কন্যা সুস্মিতা। রতন দিনমজুর হওয়ায় যেদিন কাজ পেত সেদিনই কেবল টাকা পেত, আর যেদিন কাজ পেত না সেদিন সে কোনো টাকা পেত না। ফলে খুবই কষ্টে তার দিন কাটতো। তাই তো বলো, সব কটা নারকোল খেয়ে চলে গেল,
আমি তো ভাবছি এতগুলো নারকল কে খেলো, নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে, ওই বাজারে কে বেচবে। সেই তো, আমিও তো তাই ভাবছি। সত্যি ওদের এখন কি কষ্ট বলো, ওই নারকোল গাছ থেকে কত নারকোল পেত, ওই নারকোল বিক্রি করেই তো ওদের চলতো। এখানেও দেখছি সবাই নারকোল চুরি নিয়ে কথা বলছে, ওখানেও নারকোল চুরির কথা শুনে এলাম। কি ব্যাপার হলো, আবার জিজ্ঞেস করে দেখি তো। এ ভাই রামু, কি হয়েছে গো? এই নারকোল চুরির কি সব শুনছি। সে কি গো, তুমি জানো না আমাদের গ্রামে তো সব নারকেল গাছ সাফ হয়ে যাচ্ছে, কে যে এসে নারকেল খেয়ে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। তা রতনদা, তোমার ঘরের পাশেও তো একখানা নারকেল গাছ আছে, বলি তার কি অবস্থা, তাতে নারকেল আছে না নেই? না না, আমার গাছে তো এখনো নারকোল আছে, চোর এখনো আমার গাছের দিকে নজর দেয়নি। ভালো ভালো সব নারকেল কেটে ফেলে গে, নয়তো দেখবে একটা নারকেলও পাবে না। হ্যাঁ, তাই যাই, আজই সব নারকোল পেরে ফেলবো। কি গো, শুনছো? কোথায় গেলে? এ কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আজকে কোনো কাজ পাওনি বুঝি? আরে না না, কাজে যাওয়ার কথা এমন একটা কথা শুনলাম যে আমি হন্তদন্ত করে বাড়ি চলে এলাম। কি হয়েছে, কি কথা শুনেছো? শুনলাম গ্রামে কোথা থেকে একটা নারকোল চলে এসছে, গ্রামের সমস্ত নারকোল গাছ একেবারে সাফ করে দিচ্ছে জানো। আমাদের নারকোল গাছটাতেও তো বেশ ভালোই নারকোল ধরেছে বলো। ভাবছি নারকোল গুলো আজই পেরে নি, বাজারে গিয়ে বেচে এলে কত টাকা পাবো। তা ভালো তো, নারকোলগুলো পেরে ফেলো, তবে আমাদের জন্য দু তিনটে রেখে যেও, ওই মেয়েটা খেতে চেয়েছে, একটু নাড়ু করে দেবো। তাই ভালো, আমাদের জন্য কটা নারকোল রেখে বাকিগুলো বেচে আসবো। যাই, আমি নারকোল গুলো পেরে আনি গিয়ে। এই বলে রতন গাছে উঠতে গেল নারকোল পারবে বলে। এমন সময় গাছ থেকে হঠাৎ একটা নারকোল রতনের মাথায় সজোরে পড়লো, আর রতন সঙ্গে সঙ্গে গাছ থেকে পড়ে গেল। ওরে বাবা রে, এই নারকোলটা কোথা থেকে পড়লো? কি জোর মাথায় পড়েছে, মাথাটা ঝিমঝিম করছে। ওরে বাবা, কোমরেও লেগেছে জোরে। এই নারকোলটা গাছ থেকে পড়লো কি করে? এই, তুমি নারকেল গাছ থেকে পড়ে গেলে কি করে গো? হ্যাঁ গো, খুব জোর লেগেছে নাকি? ও আজ আর তোমার নারকেল পারতে হবে না, তুমি চলো ভেতরে চলো। ও নারকেল পেরে আজ আর কাজ নেই, চলো চলো ভেতরে চলো। নারকেল গাছ থেকে পড়ে গিয়ে রতনের ধুম জ্বর এলো, আর তা দেখে রতনের স্ত্রী পড়লো ভারী চিন্তায়। কি যে হলো, সুস্থ মানুষটা কেমন বিছানায় পড়লো, কেন যে সেদিন নারকেল গাছে উঠতে গেল, এ তো জ্বর কমতেই চাইছে না। না, ডাক্তার না ডাকলেই নয়, আমি যাই, আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসি। ঘরে যে কটা টাকা আছে তাই দিয়ে ডাক্তার ডেকে আনি, তারপর পরে ভাববো কি হবে। এত জোরে কোথা থেকে পড়লো? এ তো দেখছি কোমর পুরো ভেঙে গেছে। কোমর জোড়া লাগাতে কিন্তু ভালো খরচ আছে, আগে দেখো এ খরচ করতে পারবে কিনা। টাকা পয়সা জোগাড় করে রেখো, তারপর আমি আসবো। হে ভগবান, এ আমাদের কি সর্বনাশ হলো, ঘরে টাকা পয়সা কিচ্ছু নেই, তার উপর মানুষটা কোমর ভেঙে পড়ে রইলো।
এখন এত টাকা কোথা থেকে আনবো? মা মা, খিদে পেয়েছে, খাবার দেবে না? খাবার? হ্যাঁ দেবো তো, দেবো, একটু পরে দেবো। বাবার শরীরটা তো খুব খারাপ, একটু দাঁড়া। এবার আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কতদিন ও কাজে বেরোতে পারেনি, ঘরে একটা টাকা আসেনি। তার উপর যে কটা টাকা ছিল, আজ তো ডাক্তারকে সব টাকাটাই দিয়ে দিলাম। ঘরে খাবারই বা আনবো কি করে? বাচ্চা মেয়েটা কি না খেয়ে থাকতে পারে? তারপর আবার কোমর জোড়া দেওয়ার এত খরচ, কি যে করি। না, আমি বরং অনিমেষ বাবুর কাছে যাই, কটা টাকা ধার নিয়ে আসি। এই বাড়িটা বন্ধক দিয়েই ধার নেব, আর না হলে কোনো উপায় নেই। টাকার প্রয়োজন, তারপর ও সুস্থ হলে আবার টাকা রোজগার করবে, তখন যা হোক করে শোধ দিয়ে দেবো। আমি যাই, কিছু টাকা ধার করতেই হবে। অনিমেষ ছিল গ্রামের একজন মহাজন। সে চড়া সুদে গ্রামের গরিব মানুষদের টাকা ধার দিত। কোনো উপায় না দেখে নির্মলা তারই কাছে গেল টাকা ধার চাইতে। আমার বড্ড খিদে পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, ঘুম আসছে না। কিন্তু মা বললো পরে খাবার দেবে, আর দিল না। আমার বড্ড কষ্ট হচ্ছে। কে একটা কাঁদছে মনে হচ্ছে। এত রাতে এভাবে কে কাঁদছে? ওই তো, ওইখানে ঘরের সামনে একটা বাচ্চা মেয়ে বসে বসে কাঁদছে দেখছি। এত রাতে বাইরে বেরিয়ে কাঁদছে কেন? যাই তো গিয়ে দেখি। এই, কে রে তুই? এভাবে এখানে বসে বসে কাঁদছিস কেন? তুমি কে? তোমায় কেমন অদ্ভুত দেখতে। আমি ভূত, এখানে বসে বসে কাঁদছিস কেন? আমায় ঘুমাতে দিচ্ছিস না তুই? এ আবার কেমন নাম গো? ভূত? ভূত আবার কারোর নাম হয় নাকি? ওহ, কি পাকা মেয়ে রে বাবা। তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? ঘরের ভেতরে যা। এত রাতে কি ঘরের বাইরে থাকতে আছে? আমার ভালো লাগছে না, আমি ঘুমাতে পারছি না, যা ঘরে যা। আমার বড্ড খিদে পেয়েছে, আমি খাইনি কিচ্ছু, আমি তাই কাঁদছি, আমার খুব কষ্ট হচ্ছে। কেন রে, খাসনি কেন? তোর বাড়ি থেকে তোর মা রান্না করেনি আজকে? বাড়িতে খাবার কিচ্ছু নেই, টাকা নেই, তাই কিছু কিনতে পারছি না তো। বাবা তো কাজে যেতে পারছে না, তাই বাড়িতে টাকা নেই। কেন রে, তোর বাবার কি হয়েছে? দেখো না ভূত মামা, সেদিন আমার বাবা নারকেল গাছে নারকেল পাড়তে উঠেছিল, আর কি করে একটা নারকেল বাবার মাথায় পড়ে গেছে, আর বাবার তারপর কোমর ভেঙে গেছে। তারপর থেকে তো আর বাবা বেরোতে পারে না, বাবার খুব অসুখ জানো। তার জন্য ডাক্তার বাবু আজ এসে বলে গেছে অনেক টাকা লাগবে, তাই মাও খুব কাঁদছিল জানো তো। আহারে, মেয়েটাকে দেখে বড্ড কষ্ট হচ্ছে। আমার মেয়েটা ছোটবেলায় এমনই ছিল। আহা গো, আমার জন্যই তো ওদের এমন অবস্থা। সেদিনকে গাছে উঠছিল যখন, আমি তো ওর বাবার মাথায় নারকেল ফেলে দিচ্ছিলাম। কি করব, গ্রামে কারো নারকেল গাছে আর নারকেল নেই, এই গাছটাতেই নারকেল আছে।
নারকেলগুলো বলে কিনে পেরে নেবে, তা কি সহ্য করা যায়? আমি নারকেল খেতে এত ভালোবাসি। না না, নারকেল গাছ থেকে নারকেল আমি পাততে দেবো না। তবে এদের বড্ড কষ্ট, বাচ্চাটারও বড্ড কষ্ট। না, এদের কষ্ট আমি দূর করব। ঠিক আছে, শোন, এত কাঁদিস না তুই। তোকে আমি খাবার এনে দিচ্ছি, যা ভালো করে খেয়ে যা। ঘরে যা, ঘরে গিয়ে দেখ। না, আমি একা খাবো না, আমার মা বাবাও কিছু খায়নি, সবাই মিলে খাবো। তুমি তিনজনেরই খাবার এনে দাও। আচ্ছা বাবা, আচ্ছা, তোদের তিনজনেরই খাবার এনে দিচ্ছি, যা গিয়ে খেয়ে নে। জানো তো, আমার বাবা বলেছে সুস্থ হয়ে আমায় গাছ থেকে নারকেল পেড়ে দেবে, আর সেই নারকেল থেকে মামা নাড়ু করে খাবে। তাহলে নাড়ু করলে আমি তোমাকেও খাওয়াবো। তুমি কোথায় থাকো গো? খবরদার বলে দিচ্ছি, ওই নারকেল গাছের দিকে যেন কেউ না তাকায়। ওই নারকেল গাছেই আমি থাকি। ওই নারকেল গাছ থেকে একটা নারকেল যদি কেউ পেড়েছে, তার অবস্থা আমি খারাপ করে দেবো বলে দিলাম। তা নাড়ু খেতে ইচ্ছে হয়েছে, আমি তোকে দুটো নারকেল দিয়ে যাচ্ছি, আর যেন নারকেল গাছ থেকে একটা নারকেলও না পারা হয়। এই বলে উঠোনে দুটো নারকল রেখে ভূত চলে গেল। সুস্মিতা বাড়ির ভেতরে গিয়ে দেখলো সত্যি সেখানে অনেক ভালো ভালো খাবার আছে, মাছ, মাংস, মিষ্টি। সে কতদিন এত ভালো ভালো খাবার চোখেই দেখেনি। মা, মা, ও মা, দেখো, ও মা, দেখবে চলো, খাবার এসেছে। চলো না, খেতে বসবো, খিদে পেয়েছে খুব। কি হয়েছে, এত চেঁচামেচি করছিস কেন? ওমা, ওমা, দেখো কত ভালো ভালো খাবার এসেছে। চলো না মা, খেতে বসি। কি বলছিস বলতো, খাবার কোথা থেকে আসবে? এরপর সুস্মিতা সমস্ত ঘটনা তার মাকে বলল। বুঝেছি, তার মানে নারকল গাছে ভূত উঠেছে, আর এই ভূতের জন্যই আমাদের এই অবস্থা। আজকে মানুষটা এরকম খাটে শুয়ে আছে ওই ভূতটার জন্য। আমি কালী ঠাকুরের মন্দিরে গিয়ে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো, ওটাকে আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বো। মা, তুমি ভূত মামাকে অমন করছো কেন? দেখো কত সুন্দর সুন্দর খাবার দিয়ে গেছে, নারকেলও দিয়ে গেছে নাড়ু করে দেওয়ার জন্য। তুমি মামাকে তাড়িয়ে দিও না। সুস্মিতা অনেক কষ্টে তার মাকে শান্ত করে, আর ভূত মামাকে যেন তার মা তাড়িয়ে না দেয় তার জন্য রাজি করায়। এরপর থেকে প্রতিদিনই সেই নারকল গাছের ভূত এসে সুস্মিতাদের খাবার দিয়ে যেত। মহাজনের কাছ থেকে ধার করা টাকায় রতনের ভালো মতো চিকিৎসা হওয়াতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। এখন আমি অনেকটা সুস্থ, আমি কাল থেকে আবার কাজে বেরোবো। আর কতদিন এইভাবে নারকেল গাছের ভূত আমাদের খাবার জোগান দেবে বলো? এদিকে ধার করা টাকাটাও তো মেটাতে হবে। কাল থেকেই কাজে বেরোবো ভাবছি। রতন, রতন, ঘরে আছিস নাকি? কি ব্যাপার হলো? মনে হচ্ছে অনিমেষ বাবুর গলার আওয়াজ। উনি এখন আমাদের বাড়িতে কি করছেন? দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখছি। আরে হুজুর, আপনি আমার বাড়িতে? আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ঘরে যাব না, আমার সময় নেই অত। শোন, তো বউ যে অতগুলো টাকা ধার করে নিয়ে এলো, তো ভুলে গেলি নাকি? শোধ করতে হবে না? না না, আমি শোধ করে দেবো। এখনো তো বেশ কয়েকটা মাস হাতে সময় আছে, আমি ঠিক শোধ করে দেবো। সবে তো সুস্থ হয়ে উঠলাম, এবারে কাজে বেরোবো আমি।
সময় আছে? আবার কয়েক মাস? কি করে হলো রে? তোর বউ তো 2 মাসের জন্য ধার করে এনেছিল। 2 মাস তো শেষ হতে আর 1 সপ্তাহ সময় আছে। শোন রতন, তোর হাতে 1 সপ্তাহ সময় আছে। তুই যদি পারিস তো তার মধ্যে টাকা শোধ করে বাড়ি ছাড়িয়ে নিয়ে যাবি। না হলে 1 সপ্তাহ পর আমি এসে কিন্তু এ বাড়ি দখল হবো, এই বলে দিলুম। হুজুর, এমন করবেন না। নির্মলা আপনার কাছে 1 বছরের জন্য টাকা ধার নিয়েছিল। এই কটা দিনের মধ্যে কি করে শোধ করবো আমি? কি? আমি মিছে কথা কইছি? এমন কথা বলেছিস তোকে আমি এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে তোকে বার করে দেবো। 2 মাসের জন্য টাকা ধার নিয়ে বলে কিনা 1 বছরের জন্য ধার নিয়েছি। আর 1 সপ্তাহ পর এসে আমি এবারে দখল হবো, এই বলে গেলুম। হায় 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 হায়, এবার আমি কি করব? কি সর্বনাশ হয়ে গেল! আমরা লেখাপড়া জানি না বলে আমাদেরকে এমন ভাবে ঠকাচ্ছে। 1 বছরের জন্য ধার নেওয়ার টাকাকে বলে কিনা 2 মাসের জন্য ধার নিয়েছে। এবার আমি কি করব? এই 1 সপ্তাহের মধ্যে আমি এতগুলো টাকা কি করে জোগাড় করব? 1 সপ্তাহ পর আমাদের এই বাড়িটুকুও কেড়ে নেবে। ভূত মামা, ও ভূত মামা, তুমি কোথায় গেলে? একবার এসো না। কিরে, আবার কি হলো? আমাকে ডাকছিস কেন? জানো ভূত মামা, অনিমেষ কাকা বলে গেছে 1 সপ্তাহ পর আমাদের বাড়িটা নিয়ে নেবে, আমাদের বার করে দেবে বাড়ি থেকে। তাদের বার করে দেবে? কেন রে, কি হয়েছে? পুরো ব্যাপারটা আমাকে খুলে বল তো দেখি। জানো তো ভূত মামা, বাবা যখন অসুখ করেছিল, বাবাকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার ছিল, তো তাই মা অনিমেষ কাকার কাছ থেকে 1 বছরের জন্য টাকা ধার করেছিল। কিন্তু এখন অনিমেষ কাকা দুষ্টুমি করে এসে বলছে 2 মাসের জন্য নাকি মা টাকা এনেছিল। এখন বলেছে আর 1 সপ্তাহ বাকি আছে ওই 2 মাস শেষ হতে। 1 সপ্তাহ পর টাকা না দিলে আমাদের বাড়ি থেকে বার করে দেবে। কি? আমি থাকতে এমন অন্যায় আমি হতে দেবো ভেবেছিস? দাঁড়া, আমি দেখছি কি করে ওই অনিমেষ এসে তোদের বাড়ি থেকে বার করে। সেই দিন রাতেই নারকেল গাছের ভূত সঙ্গে সঙ্গে যায় অনিমেষ মহাজনের বাড়িতে। সেখানে গিয়ে মহাজনকে দমাদম মারতে শুরু করে। ওরে বাবা, একে কে আমায় এসে মারছে? ওরে বাবা, ভূত ভূত এসেছে! ওরে বাবা, আমাকে কে মারছে রে বাবা? আজ যাবি রতনের বাড়ি দখল করতে? আজ যাবি ওদিকে? ওরে বাবা, না না, আমি আর যাবো না। আমি রতনের বাড়ি যাবো না। আমার কোনো টাকার দরকার নেই। আমি রতনের কাছ থেকে কোনো টাকা তুলে নেবো না। ওরে বাবা, আমি ছেড়ে দাও, আমার মেরে ফেলো না। কথাটা যেন মনে থাকে, ওই বাড়িতে আমি থাকি। ওই বাড়ির দিকে যদি তোকে নজর দিতে দেখেছি, তাহলে সেইটাই হবে তোর শেষ দিন, এই বলে গেলাম। কথাটা যেন মনে থাকে। এরপর অনিমেষ মহাজন আর কোনোদিনও রতনের কাছে টাকা ফেরত চাইতে আসেনি। সুস্মিতা তার মা বাবাকে ভূত মামার সমস্ত কথা জানায়। এরপর থেকে নারকেল গাছের সেই ভূত ছোট্ট মেয়ে সুস্মিতাকে ভালোবেসে সারা জীবন তাদের সেই নারকেল গাছেই থেকে গেল।